Hello learners, welcome to our YouTube channel WBPSC GS 101. তো তোমরা এই চ্যানেলটা কিন্তু প্রত্যেকে ফলো করো। দুটো সাবজেক্ট হিস্ট্রি এবং পলিটির উপর তোমরা কিন্তু কমপ্লিট প্রিপারেশন পাবে এবং এখানে আমরা যে চারজন এডুকেটর রয়েছি তোমাদের এই দুটো সাবজেক্ট নিয়ে যত রকমের তোমাদের কনফিউশন থাকে বা যা যা কোয়েশ্চেন আসতে পারে আমরা ডিটেল আলোচনা করব। তো তোমরা আমাকে আনএকাডেমিতে ফলো করতে পারো এই নামে, রমিলা মজুমদার নামে, যেখানে আমরা কিন্তু আমি আনএকাডেমিতে আমার স্পেশাল ক্লাসের ক্লাস তোমরা পাবে। তো ক্লাস কিন্তু তোমরা পাবে কি হিসাবে? ক্লাস কিন্তু তোমরা হিস্ট্রির পাবে, ঠিক আছে? আনএকাডেমিতে তোমরা প্রত্যেকে যারা আনএকাডেমি লার্নিং অ্যাপস ফলো করছো না তারা প্রত্যেকে প্লে স্টোর থেকে লার্নিং অ্যাপস ডাউনলোড করো আর প্রত্যেকে কিন্তু জয়েন করো আনএকাডেমিতে। এবং প্রত্যেকটা ক্লাস প্রতিদিন আমাদের অসংখ্য ফ্রি ক্লাস প্রোভাইড করা হয়, ডেমো ক্লাস, এবং সেটা দেখার পর তোমরা ডেসক্রিপটিভ ক্লাসে কিন্তু জয়েন করো, কারণ একটা যে কোনো প্রিপারেশনে তোমাকে ডেসক্রিপটিভ প্রিপারেশন কিন্তু আগে দরকার। তো অবশ্যই জয়েন করো। আর তার জন্য তোমাদের প্রতিদিন কিন্তু শুধু ইতিহাস বলে না, সমস্ত সাবজেক্টেরই ক্লাস হয়। তো ক্লাস যদি আমার ভালো লাগে তাহলে তোমরা পেড কোর্সে জয়েন করতে পারো। ওখানে তোমাদের একটা কোড চাই যেখানে 10% ডিসকাউন্টের জন্য। যদি আমার ক্লাস তোমাদের ভালো লাগে তাহলে এই কোডটা ইউজ করতে পারো 10% ডিসকাউন্টের জন্য, ঠিক আছে? তো আমরা আজকে আলোচনা করব ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থ্রু এমসিকিউজ প্রেজেন্টেড বাই মি, যেখানে আমার এভরিডে স্পেশালি ক্লাস টাইম থাকে, সেটা এরকম থাকে 10টা থেকে 11টা, 7:30 থেকে 8:30, ক্লাসে থাকে 2টো থেকে 3টে। আজকে আমরা আলোচনা করব 1857 থেকে 1905-এর বিভিন্ন রকম কোয়েশ্চেন আনসার, যেখানে টপিক থাকবে 1857 মহাবিদ্রোহ, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ফরমেশন, ইম্পর্টেন্ট অ্যাক্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 অ্যান্ড ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861 এবং 1892, ইম্পর্টেন্ট ভাইসরয় ফ্রম 1857 থেকে 1905 পর্যন্ত। তাহলে আমাদের 1857 রিভোল্টের যদি কজ বলে, ইম্পর্টেন্ট পার্সোনালিটি বলে, তো আমরা জানি এখানে তোমাদের একটা লিস্ট আমি দিয়ে দিয়েছি লিডারদের, যেটা তোমাদের কারা কারা যোগদান করেছে সেটা তোমাদের ইম্পর্টেন্ট। বিষয়টা হচ্ছে যে রিভোল্ট কেন হয়। আমরা জানি যে বিভিন্ন রকমের পলিটিক্যাল কজ আছে, রিলিজিয়াস কজ আছে, পার্সোনাল গ্রিভেন্স আছে যেটা সিপোইজরা ফেস করে, যেমন ধরো জেনারেল এনলিস্টমেন্ট অ্যাক্ট, পোস্টাল অ্যাক্ট, ঠিক আছে, এগুলোর মাধ্যমে। এবং আমাদের বিভিন্ন রকম রয়েছে, ইমিডিয়েট কজ রয়েছে, ইমিডিয়েট কজ আর রিলিজিয়াস কজ একটা। ইমিডিয়েট কজটাই হচ্ছে কার্তুজ বা এনফিল্ড রাইফেল, ঠিক আছে? তো এখানে আমরা সাম অফ দ্য কজেস অফ দ্য রিভোল্ট যদি আমরা দেখি, এখানে প্রধান রাগের কারণটা কি ছিল? আমরা জানি যে দুটো পলিসি, যেটা আমরা পলিটিক্যাল কজ বলি, ঠিক আছে? তো পলিটিক্যাল কজ আর একটা সোশ্যাল কজ আছে। সোশ্যাল কজের মধ্যে আমরা খ্রিশ্চান মিশনারিদের যে আবির্ভাব যেটা দেখবো, যার ফলে কি হয়, যারা ব্রাহ্মণ হিন্দু সমাজের এবং মুসলিমদের যারা মৌলবী, তারা তাদের পাওয়ার যাতে হারিয়ে যাচ্ছে, ঠিক, তারা ইনসিকিওর ফিল করে, ঠিক আছে? যে খ্রিশ্চান মিশনারি বা খ্রিশ্চান রিলিজিয়ানের জন্য হিন্দু ধর্ম এবং ইসলামের ওপর কিন্তু দুটো মেইন যে রিলিজিয়ান ছিল আমাদের ভারতবর্ষে হারিয়ে যাচ্ছে। এটা কিন্তু সোশ্যাল কজের মধ্যে আমরা দেখি। এছাড়া ধরো সতী প্রথা, যেগুলো আমাদের সতী অ্যাক্ট, ঠিক আছে, অ্যাবলিশ করা, এগুলো উইডো রিম্যারেজ পাস করানো, এগুলো তারা মনে করেছে কি যে হিন্দু ধর্মের প্রতি তারা, এটা অনেকটা নেগেটিভ পার্ট, কারণ এগুলো ভালোর জন্যই হয়েছে, ঠিক আছে? তো যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি ডক্ট্রিনাল ল্যাপস। সাবসিডিয়ারি অ্যালায়েন্সের থেকেও ডক্ট্রিনাল ল্যাপস খুব মারাত্মক ছিল। সাবসিডিয়ারি অ্যালায়েন্সে যে রাজা বা রাজন্যবর্গ, তাদের কিন্তু যে মহল বা তাদের যে জায়গা, সেটা কিন্তু তাদের হারাতো না। তারা শুধু তাদের যে পাওয়ারটা ছিল সেই পাওয়ারটা হ্যান্ড ওভার করে দেবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে, সাবসিডিয়ারি অ্যালায়েন্স শোয়ের মাধ্যমে, বা অধীনতামূলক নির্যাতন, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনস্থ হওয়া, এটা আমরা দেখতে পাই।
ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমরা বলবো। এবার যেটা আমরা দেখতে পাবো যে এই যে ডক্ট্রিন অফ ল্যাবস পলিসি ইন্ট্রোডিউসড বাই ডালহৌসি, ইন্ট্রোডাকশন অফ সাম অফ দ্য অ্যাক্টস, অ্যাবলিশন সতী, উইডো রিম্যারেজ অ্যাক্ট, এগুলো হচ্ছে সোশ্যাল অ্যাক্ট আমি বললাম। মেনি ফেল্ট দ্যাট ইট ওয়াজ ইট অ্যাজ আ থ্রেট অফ টু হিন্দুইজম, ইনক্রিজ অ্যাক্টিভিটি ক্রিশ্চিয়ান মিশনারি, সোশ্যাল। নেক্সট হচ্ছে বাহাদুর শাহ টু, আমরা জানি যেখানে মিরাট থেকে শুরু হলো যে আন্দোলন, যেটা আমরা 10th মে বলি, তার আগে থেকে আমরা কিন্তু সিপাহীদের আন্দোলন দেখি, কিন্তু ওটা সিপাহীদের আন্দোলন কিন্তু সেটা, কিন্তু এটা জেনারেল পিপলদের মধ্যে চলে এলো যখন এই সিপাহীদের আন্দোলন জয়েন হলো সিপাহীরা। কোন সিপাহীরা? ব্রিটিশ আর্মি 3rd ক্যাভেলারি গ্রুপ, এরা জয়েন করলো কার সাথে? তোমার বাহাদুর শাহ, দিল্লি থেকে শুরু হলো। তাহলে বাহাদুর শাহ তো কোনো সিপাহীর মধ্যে পড়ছে না, উনি ছিলেন প্রিন্স। তো এখান থেকে আন্দোলনটা কি ক্রমশ শুরু হলো, সিপাহীর পর থেকে জেনারেল পিপল। আমরা ভেলোর মিউটিনি জানি, সেটাও সিপাহীদের বিদ্রোহ ছিল। আমরা মঙ্গল পান্ডে জানি, সেটাও সিপাহীদের বিদ্রোহ। তাহলে এই জায়গাটা এই জন্য, যেখানে আমরা জানি যে 12 ফেব্রুয়ারি থেকে যখন আমাদের আন্দোলন শুরু হলো, 12th ইনফ্যান্ট্রি যারা আর্মি রয়েছে তারা কি করলো? তারা অপোজ করলো এনফিল্ড রাইফেল ব্যবহার। 29 মার্চ যেটা ব্যারাকপুর থেকে, তারা অপোজ করলো এনফিল্ড রাইফেল এবং কার্তুজ। কার্তুজের পার্টটা কি ছিল? যে কার্তুজ তোমাকে দাঁতে কেটে ছিটতে হবে। তাহলে এই যে দাঁতে কাটছো মানে কি তুমি খাচ্ছ, তোমার রিলিজিয়ানের উপর এফেক্ট করছে। এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্ট্রোডাকশন অফ সাম অফ দ্য অ্যাক্টস লাইক অ্যাবলিশন সতী, widow remarriage act, many felt that it as a threat to Hinduism, increasing activity Christian missionaries, ill treatment of the Bahadur Shah too by removing his names from coin, মুদ্রা থেকে বাহাদুর শাহের নাম সরিয়ে। কেন বাহাদুর শাহ রেগে গেছিলেন? ধীরে ধীরে দেখা যাচ্ছে যে দিল্লির ওপরে অধীনস্থ মানে দিল্লিকে অকুপাই করার চেষ্টা করছে। আফটার দ্য লর্ড ক্যানিং অ্যানাউন্সড দ্যাট বাহাদুর শাহ দ্য মুঘল সাকসেসর উড নট বি কল্ড এম্পেরার, ক্যানিং ঘোষণা করলেন যে বাহাদুর শাহকে আর এম্পেরার অফ ইন্ডিয়া হিসাবে ঘোষণা করা যাবে না। তার স্ট্যাটাসকে কি করা হচ্ছে? রিডিউস করা হচ্ছে। অ্যান্ড ডিস্ট্রাকশন অফ দ্য ইন্ডিয়ান ইকোনমি, আমরা জানি সেটা তো বহুদিন ধরে আমরা দেখতে পেয়েছি। 1770 আমরা বিশাল ফেমাইন, বেঙ্গল ফেমাইন দেখতে পাই। এই বিষয়গুলো কিন্তু সব কিছু একটা অ্যাকুমুলেট ভাবে, কিন্তু মেন কজ কি ছিল? এটাকে আমরা কি বলি যে প্রিন্সলি যারা স্টেট, তারা এখানে প্রত্যেককে আমরা দেখি যে নর্থ সেন্ট্রাল পার্টের প্রত্যেক প্রিন্সলি স্টেটরা এখানে অংশগ্রহণ করতে। প্রধান কারণ কি? ডক্ট্রিন ইন ল্যাবস। আমরা কিত্তুরের রানী ছেন্নামাকে দেখি, সাউথেও আমরা দেখেছি কিত্তুরের রানী ছেন্নামা 1826-এ, 24-26-এ, যেখানে কিত্তুর অকুপাই করে নেওয়া হয়। সাউথ ইন্ডিয়াতেও দেখেছি, কিন্তু 57 সময় কিন্তু আমাদের নর্দার্ন এবং সেন্ট্রাল পার্ট কিন্তু ছিল বেশি। তাহলে এখানে ডিস্ট্রাকশন ইন্ডিয়ান এবং রেভিনিউ সেটেলমেন্ট, যেটা জমিদারি সিস্টেম, রায়তবাড়ি সিস্টেম, মহলবাড়ি সিস্টেম, এগুলো সবই দায়ী। তাহলে এখানে আমরা এবার একটা প্রথম প্রশ্ন আমরা আলোচনা করি, যেখানে আমরা তোমাদের বলেইছিলাম যে এই সব কিছুই আলোচনা থাকবে, ঠিক আছে, বিষয় থাকবে। তো যেখানে আমরা আলোচনা করব ফার্স্ট প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। একদম সহজ প্রশ্ন, হয়তো তোমাদের এই ধরনের প্রশ্ন দেয় না বা এখন দেবে না, এই ধরনের প্রশ্ন তোমাদের লাস্ট 2011-12-এ ছিল, কিন্তু পার্সোনালিটি সম্পর্কে তোমাকে কিন্তু জানতে হবে। যেমন ধরো অ্যালান অক্টাভিয়ান হিউম সম্পর্কে, WC ব্যানার্জি সম্পর্কে, দাদাভাই নওরোজি সম্পর্কে, মতিলাল নেহেরু সম্পর্কে। তো এখানে আমাদের আনসার কি হবে? WC ব্যানার্জি, উমেশ চন্দ্র ব্যানার্জি। উমেশ চন্দ্র ব্যানার্জি সম্পর্কে এখানে তোমাদের সমস্ত কিছু দেওয়া রয়েছে, যা যা দেওয়ার হয়। ফাউন্ডেড, উনি প্রথম প্রেসিডেন্ট ছিলেন। আর জেনারেল সেক্রেটারি কে ছিলেন? অ্যালান অক্টাভিয়ান হিউম। ফার্স্ট সেশন কবে থেকে কবে হয় এগুলো আসে, এগুলো পয়েন্ট দিতেই পারে তোমাকে। ইট ওয়াজ অ্যাটেন্ড বাই 72 পলিটিক্যাল ডেলিগেট। ইম্পর্টেন্ট, অ্যালান অক্টাভিয়ান হিউম প্লেড অ্যান ইম্পর্টেন্ট রোল ফরমেশন INC, আমরা সবাই জানি। এখানে তোমাদের উমেশ চন্দ্র ব্যানার্জিকে নিয়ে কিছু তোমাদের কিন্তু ইনফরমেশন দেওয়া রয়েছে। উনি প্রেসিডেন্ট কবেকার ছিলেন, কোন সেশনে ছিলেন, উনি
প্রিসাইড করেছিলেন সেকেন্ড টাইম কবে? ফরমেশন স্ট্যান্ডিং কমিটি অফ দ্য কংগ্রেস ইন ইচ প্রভিন্স বেটার কোঅর্ডিনেশন, এটা উনি প্রপোজ করেছিলেন। ফরমেশন স্ট্যান্ডিং কমিটি অফ দ্য কংগ্রেস, কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটি প্রত্যেকটা প্রভিন্সে, প্রভিন্সের সাথে একটা ভালোভাবে কাজ করতে পারে, সেন্ট্রাল এবং প্রভিন্স প্রদেশ সবাই। ওয়াজ ওয়ান অফ দ্য লিডিং ফিগার অফ দ্য ফার্স্ট ফেজ অফ দ্য ন্যাশনাল মুভমেন্ট অফ ইন্ডিয়া, ওয়াজ এ ট্রেন লয়ার। মানে এখানে ভালো করে কিন্তু মনে রাখবে। নেক্সট যেটা আমরা আলোচনা করব, হু ইজ নোন অ্যাজ ফাদার অফ লোকাল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া। তো আমরা কি বলবো এখানে, আমাদের আনসার কি হবে? ফাদার অফ লোকাল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া লর্ড রিপন আমাদের কারেক্ট আনসার হবে। আমরা দেখতেই পাচ্ছি লোকাল সেলফ গভর্নমেন্ট কথাটার মানে কি। এই যে আমাদের লোকাল গভর্নমেন্ট মানে যাদের মিউনিসিপাল বডি, ঠিক আছে, তো উনি কি করেছিলেন, উনি চেয়েছিলেন যে এই লোকাল বডির হাতে, এটা কোনো গভর্নর জেনারেল, ভাইসরয় বা তাদের হাতের, তাদের কন্ট্রোলের মধ্যে যদি থাকে তো তারা ঠিকমতো কাজ করতে হবে না, বা প্রদেশের যে ডেভেলপমেন্ট সেটাও ঠিকঠাক হবে না। তো তার জন্য দরকার এদের অটোনমাস পাওয়ার দেওয়া। তো এই জায়গাগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে। তাহলে it was because of the fact that he granted the Indians first taste of freedom by introducing the local self-government in 1882. His scheme of local self-government developed the municipal institutions which had been growing up in the country ever since India was occupied by the British Crown. তাহলে এখানে আমাদের কারেক্ট আনসার কিন্তু হবে লর্ড রিপনের টাইমে। এখনো আমরা জানি যে গান্ধীজিও বলেছিলেন যে লোকাল বডিকে, মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েতি, এদেরকে অটোনমাস পাওয়ার মিনস কি বলতে চাইছে? বলতে চাইছে ফাইন্যান্সিয়াল পাওয়ার তাদের হাতে, তাদের স্বস্বাধীন করা, যাতে তারা তাদের মতো করে, যদি স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের কন্ট্রোলে এরা থাকে তাহলে এরা কিন্তু একটা স্বেচ্ছাচারিতার মধ্যে পড়বে, একটা একাধিপত্য এর মধ্যে পড়বে। Who is the author of the poverty and un-British rule in India? খুব ইম্পর্টেন্ট, খুব বেসিক কোয়েশ্চেন, খুব সোজা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। দাদাভাই নওরোজি, ডব্লিউ.সি. ব্যানার্জি, এ.ও. হিউম এবং মতিলাল নেহেরু। তো আমাদের আনসার কি হবে? অবশ্যই দাদাভাই নওরোজি। Nowroji published Poverty and Un-British Rule in India in 1901. His book Poverty and Un-British Rule in India threw attention to the draining of India's wealth into Britain. আমরা জানি যে উনি কিন্তু ইকোনমিক, যে আমরা জানি যে উনি কিন্তু ন্যাশনাল ইনকামের জন্য, উনি পার ক্যাপিটা ইনকামও কিন্তু উনি মানে এই যে ড্রেন অফ, এই যে ইকোনমিক, দেশের ইকোনমিক কন্ডিশন কেমন কি অবস্থাতে রয়েছে ব্রিটিশ ভারত, এটা তুমি জানবে কি করে? তার জন্য কি, তার জন্য তোমাকে ন্যাশনাল ইনকামকে কম্পেয়ার করতে হবে আগের সাথে বর্তমানে, তবে তো তুমি বুঝতে পারবে যে এখন সিচুয়েশন কেমন হচ্ছে, আগে কেমন ছিল, কম্পেয়ার করতে পারবে। উনি নিজের খরচে, নিজের দরজে উনি কিন্তু ন্যাশনাল ইনকাম কাউন্ট করুন, পার ক্যাপিটা ইনকাম যাকে আমরা বলি। তো এখানে এই বইয়ের মাধ্যমে উনি বোঝাতে চেয়েছেন যে কেন ভারতবর্ষে যে অর্থনৈতিক দুরাবস্থা চলছে, সেই অর্থনৈতিক দুরাবস্থার কারণ কি, এটা কিন্তু উনি বুঝলেন। He was also member of the Second International along with Kautsaki and Plekhanov। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই মনে রাখবে কারা কারা মেম্বার ছিলেন তার সাথে। তো প্রত্যেককে আমি বলতে চাই যে যদি আমার ক্লাস ইউটিউবে আর যারা আনএকাডেমি ফলো করো তো অবশ্যই আমার ক্লাস দেখো, যদি আমার ক্লাস তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই রেফারেল কোডটা ইউজ করো, এর জন্য তোমরা 10% ডিসকাউন্ট পাবে। এবার আমরা যখন 1857 মুভমেন্ট দেখবো তখন আমরা এর ইমিডিয়েট কজ সম্পর্কে কিছু বলবো। তো ফার্স্টে বলেছে এখানে দ্য ইমিডিয়েট কজ অফ দ্য রিভোল্ট ওয়াজ ইন্ট্রোডিউস গ্রিস কার্তুজ। ইমিডিয়েট কজ আমরা বলি কার্তুজের ব্যবহার, যেটা আমি তোমাদের বললাম কার্তুজের ব্যবহার যতটা ইমিডিয়েট কজ ততটাই আমাদের রিলিজিয়াস কজও বটে। রিলিজিয়াস কেন? শূকর গরু নিয়ে সমস্যা রয়েছে, কেন গরু নিয়ে সমস্যা রয়েছে হিন্দুদের, কেন শূকর নিয়ে সমস্যা রয়েছে মুসলিমদের, রিলিজিয়াস কজ। এটাই হচ্ছে আমাদের ইমিডিয়েট কজ। এখান থেকেই বেহরামপুর, এখান থেকেই ব্যারাকপুর মানে 29 ইনফ্যান্ট্রি, এখান থেকেই হচ্ছে আমাদের
তোমার থার্ড ক্যাভেলারি এবং মিরাট থেকে যেটা আন্দোলন শুরু হচ্ছে। তাহলে এখানে কি বলেছে দেখো, প্রত্যেকটা লাইন কিন্তু দেখবে, যদি কোথাও কোনো জানার তোমাদের দরকার হয় আমাকে কিন্তু সেটা বলবে, না বললে কিন্তু আমি বুঝতে পারবো না। Its Curtis had greased paper cover whose end had to be beaten off before the Curtis was loaded into rifle. তুমি যখন রাইফেলে ঢোকাবে না তার আগে তুমি দাঁত দিয়ে কাটতে হবে, যেটা সমস্যার কারণ ছিল। The grease was composed of fat taken beef and pig. The religious feeling of the Hindu and Muslims Sepoys were terribly wounded. The Sepoys believed that government was deliberately trying to destroy their religious and cultural identity. তারা বুঝতে পারলো যে ব্রিটিশ গভর্নমেন্ট চাইছে এটা, তাদের ধর্ম সংস্কৃতিতে আঘাত করা, এবং তারা কিন্তু আন্দোলন শুরু করলো 29 মার্চ থেকে ব্যারাকপুর থেকে শুরু করলো মঙ্গল পান্ডে, আমরা সবাই জানি। ঠিক আছে, তো যাই হোক এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে। নেক্সট এবার যেটা আমরা পড়বো, on which day মঙ্গল পান্ডে revolt against British, কবে থেকে আন্দোলন শুরু করলেন? তাহলে এখানে আমাদের আনসার কি হবে? 27 মার্চ আছে, 29 মার্চ আছে, 30 মার্চ আছে, 31 মার্চ আছে। এখানে আমাদের আনসার কি হবে? এখানে আমাদের আনসার হবে 29 মার্চ, কিছুক্ষণ আগে আমরা করলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মঙ্গল পান্ডে কবে জন্মগ্রহণ করেছেন এবং ওনাকে শহীদ হয়েছেন কবে? শহীদ হয়েছেন, প্রথম শহীদ ছিলেন উনি এই আন্দোলনে, তো 8 এপ্রিল 1857 ব্যারাকপুর। ইন্ডিয়ান সোলজার হুজ অ্যাটাক অন ব্রিটিশ অফিসার্স অন 29 March 1857, first major incident which came to be known as the Indian or Sepoy Mutiny, এখান থেকে ফার্স্ট ওয়ার অফ দ্য ইন্ডিপেন্ডেন্স সিভিল নেম সেকে আমরা বলি। তো যাই হোক এবার আমরা নেক্সট যেটা পড়বো, হু কল্ড 1857 রিভোল্ট ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স? ভিডি সাভারকার, এখানে ভিডি হবে, ঠিক আছে। তো বিনায়ক দামোদর সাভারকার, তো আমরা বিনায়ক দামোদর সাভারকারকে জানি এবং ওনার অভিনব ভারতের জন্য রেভলিউশনারি অর্গানাইজেশনের জন্য ইম্পর্টেন্ট, এবং সেই রেভলিউশনারি অর্গানাইজেশনকে ধরে আমরা জানি যে বিখ্যাত কনস্পিরেসি কেস, যেটা নাসিক কনস্পিরেসি কেস ইম্পর্টেন্ট ইন ইন্ডিয়া, দ্য টার্ম ফার্স্ট ওয়ার ইন্ডিপেন্ডেন্স, এটা প্রথম জনপ্রিয় করেছিলেন বিনায়ক দামোদর সাভারকার 1909 সালে তার বইতে, যে বইটার নাম দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার অফ দ্য ইন্ডিপেন্ডেন্স, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স। বইটার নামটা কিন্তু মনে রাখবে, তোমাদের যদি বলে ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স কে জনপ্রিয়, এটা কিন্তু বইয়ের নাম না, বইটার নাম কি? বইটার নাম কিন্তু দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার অফ দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স, 1909। কত সালের বইটা? 1909। কে 1857 কে বলেছেন ফার্স্ট ওয়ার অফ, স্বাধীনতার প্রথম যুদ্ধ কে বলেছে, আর বইটার নাম হচ্ছে এটা দ্য হিস্ট্রি অফ দ্য, তোমাদের দিতে পারে যদি বইটা তুলে দেয় তাহলে কিন্তু বিনায়ক দামোদর সাভারকার পড়বে, ঠিক আছে। তাহলে এটা কোন ল্যাঙ্গুয়েজে লেখা? মারাঠি ল্যাঙ্গুয়েজে লেখা, ঠিক আছে। যাই হোক, জওয়াহরলাল নেহরু দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ইনসিস্ট অন ইউজিং দ্য টার্ম, এবং এই টার্মটা ইউজ করার জন্য কে ইনসিস্ট করেছিলেন? জওয়াহরলাল নেহরু। অ্যান্ড এফেক্ট অফ 1857 রিভোল্ট ওয়াজ দ্যাট, 1857 রিভোল্টের ফলে এর মধ্যে কোনটা হয়, কি হয়? অপশন এ বলেছে দ্য স্পিরিট অফ দ্য রেবেলিয়ন ইন ইন্ডিয়ান ওয়াজ ক্রাশড, দ্য ব্রিটিশ বিকাম টোটালি demoralized, the British abandoned their repressive policy, unity was forged between the Hindu Muslim। আমরা জানি যে হিন্দু মুসলিম ইউনিটি আমরা 1857 মহাবিদ্রোহী দেখেছিলাম, 1857 মহাবিদ্রোহের পর এই ইউনিটিটা কিন্তু নষ্ট হয়ে যায়। তাহলে এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, ডি হবে আমাদের কারেক্ট আনসার, যেখানে আমরা এখানে পিকচার দিয়েই দেখতে পাচ্ছি যে হিন্দু মুসলিম ইউনিটি এটা সব থেকে বড় এফেক্ট 1857 পরে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইম্প্যাক্ট অফ রিভোল্ট অফ 1857 ইজ দ্যাট অ্যাডমিনিস্ট্রেশন অফ ইন্ডিয়া ওয়াজ ট্রান্সফার্ড ফ্রম দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি টু ব্রিটিশ ক্রাউন। দ্য কুইন্স প্রোক্লেমেশন 1858 announced that the policy of territorial extension was to be abandoned. Unity was forged between
হিন্দু অ্যান্ড মুসলিম। তাহলে এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট এবং এগুলো কিন্তু ভুল হয়। এই যে 4টে অপশন আছে অনেকেই কিন্তু ডি করবে না, এ করতে পারে, ঠিক আছে, সি করতে পারে, ডি কিন্তু অনেকেই করবে না। তাহলে এই জায়গাগুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে। প্রত্যেককে বলা হচ্ছে যে যদি আমার ক্লাস তোমাদের ভালো লাগে তাহলে প্রত্যেকে পেড কোর্স জয়েন করো। পেড কোর্সে এই সমস্ত কিছু তোমরা ডিটেল একদম সাজানো নোটসের মাধ্যমে পাবে, শুধু ইতিহাস বলে না, সমস্ত সাবজেক্টে। তো তাড়াতাড়ি জয়েন করে নাও আনএকাডেমি ক্লাস। আর অবশ্যই যদি আমার পড়ানো তোমাদের ভালো লাগে তাহলে এই রেফারেল কোডটা ইউজ করো। আমার নামই আমার রেফারেল কোড, দেখতেই পাচ্ছ এটা আমার নাম। তো 10% ডিসকাউন্টের জন্য এখানে তোমাদের প্রত্যেকটা লিডারশিপ সম্পর্কে, যে মেন লিডারশিপ যেগুলো, লিডারশিপ অনেক আছে, মেন লিডারশিপ যেগুলো দেওয়া রয়েছে তোমরা দেখে নেবে, ঠিক আছে। নেক্সট, আচ্ছা, এই 1857 পরে যে আমাদের যে রুল, আমাদের মহারানীর ঘোষণাপত্র আসে 1858-তে, মহারানীর ঘোষণাপত্রের মাধ্যমে কিন্তু ব্রিটিশ ক্রাউন সভারেন্টি এস্টাবলিশ হয় কার উপরে? ইস্ট ইন্ডিয়া, সরি, ভারতের উপরে, ইন্ডিয়ার উপরে, ঠিক আছে। নেক্সট এবার যেটা আমরা আলোচনা করব, দ্য রিভোল্ট অফ 1857 ওয়াজ স্টার্টেড বাই, দ্য রিভোল্ট অফ 1857 ওয়াজ স্টার্টেড বাই, কোনটা হবে কারেক্ট আনসার? দ্য সিপোইজ রয়েছে, দ্য জমিনদার্স রয়েছে, দ্য পিজেন্টস রয়েছে, দ্য প্লান্টেশনস ওয়ার্কার রয়েছে। দ্য সিপোইজ হবে, সিপাহীদের দিয়ে শুরু হলো না, ভেলোর মিউটিনি থেকে শুরু করে একদম। Indian mutiny, also called Sepoy mutiny, widespread but unsuccessful rebellion against British rule. India in 1857 to 58 began in Meerut by Indian troops in the service of the British East India Company. It spread to Delhi, Agra, Kanpur, Lucknow, এইভাবে স্প্রেড হতে থাকে। নেক্সট হচ্ছে যেটা আমরা পড়বো 8-এর, যেটা বলেছে, যেখানে বলেছে দ্য রিভোল্ট অফ 1857 ফেইলড মেইনলি বিকজ, কেন ফেল হয়? অফ সুপেরিয়র রিসোর্স অফ দ্য ব্রিটিশ এম্পায়ার, it was poorly organized and the rebels had no common ideal, it had very little nationalist sentiment, it was localized, restricted and scattered. কেন ফেল হয়? কেন 1857 রিভোল্টকে আমরা সাকসেস পেতে দেখি না? যে কোনো আন্দোলনকে আমরা কেন সাকসেসফুল হতে দেখি না? তার প্রধান কারণ কি? ল্যাক অফ ইউনিটি, ল্যাক অফ অর্গানাইজেশন। It was poorly organized and rebels had no common ideals. এটা হচ্ছে কারণ, বি হবে আমাদের কারণ, ঠিক আছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি দ্য রিভোল্ট অফ 1857 ওয়াজ লোকালাইজ, আঞ্চলিক ছিল, অঞ্চলে প্রত্যেকটা জায়গায় জায়গায় তাদের নিজস্ব ব্যাপারে, বিহার থেকে তার ইন্টারেস্টে, যেটা আমরা অল ইন্ডিয়া বা প্যান ইন্ডিয়া বা যেটা সবাই মিলে আন্দোলন বা নেতৃত্ব যদি আমরা দেখি, নেতৃত্ব দেখি রানী লক্ষ্মীবাঈকে, উনি নেতৃত্ব দিয়েছিলেন, ঠিক আছে। বাদবাকি প্রত্যেকটা লিডার তাদের নিজস্ব এলাকা থেকে তাদের নিজস্ব স্বার্থে। তো এখানে আমরা লোকালাইজড এবং পোরলি অর্গানাইজড আমরা বলতে পারি। Due to lack of communication facility, the sepoys of the widely dispersed cantonment could not act simultaneously in a concerted manner. The sepoys lacked common ideal before them. The sepoys at Delhi decided to recover the glory of Mughal. At Gwalior and Kanpur, Nana Sahib was proclaimed a Peshwa. আমরা দেখতে পাচ্ছি গোয়ালিয়র, কানপুরে নানা সাহেবকে পেশোয়া হিসেবে ঘোষণা করা হলো। রানী লক্ষ্মীবাঈ ফট ফর হার ঝাঁসি। তাহলে প্রত্যেকটা রিজিয়ন কিন্তু দেওয়া হয়েছে। অর্থোডক্স সেকশন হিন্দু মুসলিম, যেটা আমি যে সোশ্যাল কজটা বললাম, সেখানে সতী প্রথা, তো সতী প্রথা কোনো একটা ভালো নিয়ম। উইডোদের যে কন্ডিশন ছিল, উইডো রিম্যারেজের বিরোধিতা করা, এটা কি ভালো নিয়ম? তাহলে তারা কি ছিল? কনজারভেটিভ মাইন্ড। এখানে কনজারভেটিভও কিন্তু অনেক কাজ করেছে। এবং দেয়ার ইজ নো ইউনিটি অ্যামং দ্য হিন্দু অ্যান্ড দ্য মুসলিম।
বলা হচ্ছে দেখো হিন্দু মুসলিম ইউনিটি আমরা এর আগে পর্যন্ত দেখতে পেয়েছি, কিন্তু এখান থেকে কিন্তু আমরা কি দেখতে পেয়েছি, ধীরে ধীরে আমরা দেখতে পেয়েছি যে ইউনিটি যে পার্ট সবাই মিলে আন্দোলন করা, এটা কিন্তু আমরা অনেক কম দেখতে পেয়েছি। দেখতে পাইনি যে তা না, দেখতে পেয়েছি কিন্তু কম দেখতে পেয়েছি, ঠিক আছে। নেক্সট এবার যেটা আমরা আলোচনা করব, নেম দ্য মুঘল এম্পায়ার অকুপাইং দ্য থ্রোন অফ দিল্লি when the revolt of 1857 took place. শাহ আলম টু, জাহাঙ্গীর শাহ, বাহাদুর শাহ জাফর, হুমায়ুন। মুঘল এম্পায়ার কে ছিল? আমরা সবাই জানি সি বাহাদুর শাহ, লাস্ট মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর। এবং আমরা জানি বাহাদুর শাহ জাফরের পুরো বংশকে কিন্তু মেরে ফেলা হলো, হত্যা করা হলো, তার 2 সন্তানকে মেরে ফেলা হলো, ঠিক আছে। বাহাদুর শাহ ওয়াজ nominal emperor as a Mughal emperor existed in the name only, উনি তেমন কোনো পাওয়ার ছিল না ওনার, and his authority was limited only world city old Delhi, শুধু শাহজাহানাবাদেই ওনার পাওয়ার ছিল। following his involvement in the Indian rebellion 1857, তার কারণ হচ্ছে ক্যানিং এম্পায়ার অফ ইন্ডিয়া ওনাকে নাকচ করেছে, ওনার সম্মান নষ্ট, ঠিক আছে। The British exiled him to Rangoon in British control Burma, ঠিক আছে, মায়ানমার, and convicted him on conspiracy charge, ষড়যন্ত্রের মামলাতে ওনাকে রেঙ্গুনে পাঠিয়ে দেওয়া হয়, বন্দী বানানো হয়, ঠিক আছে। তো যাই হোক, নেক্সট এবার বলা হচ্ছে, যদি আমার ক্লাস তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই রেফারেল কোডটা ইউজ করো। রেফারেল কোড কখন ইউজ করবে? পেড কোর্সে ভর্তি হওয়ার জন্য, ঠিক আছে, আর একাডেমিতে, তার জন্য 10% ডিসকাউন্ট পাবে। এবার আমরা ফরমেশন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আমরা পড়বো, যেটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হবে। দেখো, ন্যাশনাল কংগ্রেস কেন এস্টাবলিশ করা দরকার প্রয়োজন মনে হলো, কেন অ্যালান অক্টাভিয়ান হিউমকে আমরা মেন ফাউন্ডার হিসাবে বলি? তার কারণ হচ্ছে যে আমরা যত প্রি কংগ্রেস অ্যাসোসিয়েশন দেখেছি, সেই প্রি কংগ্রেস অ্যাসোসিয়েশন মুষ্টিমেয় মানুষের জন্য ছিল, এবং সেখানে মুষ্টিমেয় বা যে গ্রিভেন্সগুলো ছিল, সেই গ্রিভেন্স হচ্ছে কিছু নির্দিষ্ট ব্যক্তিত্বের, কমন পিপলদের জন্য। কমন পিপল মিনস হচ্ছে যেমন ধরো পিজেন্ট গ্রিভেন্স, যেমন ট্রাইবাল গ্রিভেন্স, এগুলোর জন্য কি, এবার যখন ব্রিটিশ গভর্নমেন্টের এই অত্যাচারের ফলে মানুষ তাদের অভাব অভিযোগ জানাতে পারছে না, তো তখন কি করছে, এই কোম্পানির যারা অফিসিয়ালস রয়েছে তাদের উপর বিভিন্ন রকম আক্রমণ হচ্ছে, অ্যাটাক হচ্ছে। এখান থেকে কোম্পানির অফিসিয়ালসদের বাঁচানোর জন্য অ্যালান অক্টাভিয়ান হিউম যিনি ছিলেন, এই যে একটা অর্গানাইজেশন ফর্ম করা যেটা সবার হবে, এটা রাজনীতি, যেখানে এই অর্গানাইজেশন ব্রিটিশ গভর্নমেন্ট, কমন পিপল এদের মিডল ম্যান হিসাবে থাকবে, মিডিয়েটার, মানে মিডিয়েটারের কাজ করে, মধ্যস্থতা করবে, যেখানে কমন পিপল তাদের গ্রিভেন্স নিয়ে জানাবে অর্গানাইজেশনের কাছে, অর্গানাইজেশন জানাবে অফিসিয়ালের কাছে। যার জন্য কি বলেছে কংগ্রেসকে, সেফটি ভাল, যেমন আমরা প্রেসার কুকারে দেখতে, ঠিক আছে। তাহলে এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট। অ্যালান অক্টাভিয়ান হিউম, a retired civil servant in the British government, took the initiative to form an all-India organization. Thus, the Indian National Congress was founded and its first session was held at Bombay in 1885. 28 December 1885, the Indian National Congress was founded at Gokuldas Tejpal College, Sanskrit College in Bombay, with 72 delegates in attendance. The first meeting was originally scheduled for Pune, but due to plague outbreak, অ্যাকচুয়াল পুনেতে হয়েছিল, কিন্তু প্লেগের জন্য এটা মুম্বাইতে গোকুলদাস তেজপাল কলেজে করতে বাধ্য হয়। The second session of the Indian National Congress met at Calcutta in December 1886 under Dadabhai Naoroji. তো ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট আইএনসির কে ছিলেন? বদরুদ্দিন তায়েবজি ছিলেন। থার্ড সেশন অফ আইএনসি 1887, ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট অফ আইএনসি অ্যানি বেসান্ট, ফার্স্ট ইন্ডিয়ান ওমেন প্রেসিডেন্ট সরোজিনী নাইডু। তাহলে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভালো করে কিন্তু মনে রাখবে, ঠিক আছে। মানে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট নিয়ে কে ছিলেন প্রথম মুসলিম প্রেসিডেন্ট, আমাদের ইউপিএসসিতেও কিন্তু এসেছিল ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট, আমাদের ডাব্লিউবিসিএসেও কিন্তু দিয়েছিল, কিন্তু ওখানে বদরুদ্দিন তায়েবজি ছিল না, ওখানে রাহিমতুল্লাহ সাইনি ছিল,
ঠিক আছে, তাহলে আমরা এবং আমাদের নেক্সট যে পার্টটা, এবং এই যে প্রথম ইন্ডিয়ান ওমেন প্রেসিডেন্ট কে ছিলেন, ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে দেখো, টু সোশিও রিলিজিয়াস রিফর্ম মুভমেন্ট ফাউন্ডেড ইন ইন্ডিয়া ইন 1875 ওয়ার। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম রয়েছে ব্রাহ্ম সমাজ অ্যান্ড প্রার্থনা সমাজ, সেকেন্ড রয়েছে আর্য সমাজ এবং রামকৃষ্ণ মিশন, 3 নম্বর রয়েছে থিওসফিক্যাল সোসাইটি এবং আরিয়া সমাজ, আলিগড় মুভমেন্ট অ্যান্ড সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি। আমরা জানি সোশিও রিলিজিয়াস রিফর্ম মুভমেন্টে সি হবে আমাদের কারেক্ট আনসার। 1875-এ দুজনেই হয়, থিওসফিক্যাল সোসাইটিও হয় এবং আরিয়া সমাজ হয়। থিওসফিক্যাল সোসাইটি কোথায় হয়? থিওসফিক্যাল সোসাইটি এস্টাবলিশ হয় তো বাইরে, ইউএসএতে। আর্য সমাজ কোথায় এস্টাবলিশ হয়? বম্বেতে। কিন্তু 76-এ আর্য সমাজের কিন্তু মেন বা হেড অফিস হয় কিন্তু লাহোরে। তেমনই থিওসফিক্যাল সোসাইটি ভারতবর্ষে আসে হচ্ছে আমাদের 78-এ, এবং 82-তে এদের হেড অফিস হয় আদিয়ার মাদ্রাজে। এবং থিওসফিক্যাল সোসাইটি কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমরা জানি দুজনেরই প্রধান পারপাস কি ছিল, যে ভারতবর্ষে যে কুপ্রথা কুসংস্কার এবং ভ্রাতৃত্বদয় যেটা আমরা জানি বা ইউনিটিকে মেনটেন করা আর কুপ্রথার বিরোধিতা করা। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ফাউন্ডার, যদি অনেক সময় তাদের জিজ্ঞাসা করে এরকম দেয় যে থিওসফিক্যাল সোসাইটির ইন্ডিয়াতে ফাউন্ডার হচ্ছে অ্যানি বেসান্ত, একদম ভুল কথা। কোনো ফাউন্ডার, ইন্ডিয়াতেও ফাউন্ডার হচ্ছে ব্লাভাৎস্কি অলকট। ঠিক আছে, তো যাই হোক এখানে কিন্তু, এবং থিওসফিক্যাল সোসাইটি সম্পর্কে যে ইয়ারগুলো রয়েছে যেমন 1875, 1878, 1882, 1891 অ্যানি বেসান্তের সাথে, যেখানে অ্যানি বেসান্ত আমাদের প্রথম মানে থিওসফিক্যাল সোসাইটি মেম্বার হলেন। 1893-তে উনি ইন্ডিয়াতে এলেন এবং এখান থেকেই উনি শিকাগো সম্মেলনে গেলেন 1893-তে। এবং তারপরে 1907 কেন ইম্পর্টেন্ট, 1898-এ যেটা সেন্ট্রাল হিন্দু কলেজ এস্টাবলিশ করলেন। ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট, অ্যানি বেসান্ত করলেন। 1917 কেন ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট আমরা জানি। তো যাই হোক, এখানে আর্য সমাজ হচ্ছে মনোথিস্টিক হিন্দু রিফর্ম মুভমেন্ট, এবং আমরা এটাকে আর্য সমাজকে কি ধরনের মুভমেন্ট বলি? আর্য সমাজ হচ্ছে হিন্দু রিভাইভাল মুভমেন্ট বলি। আমরা জানি যে সোশ্যাল সমাজ সংস্কার আন্দোলন হচ্ছে সমাজের কুসংস্কারের বিরুদ্ধে একদল, সমাজের কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করছে, একদল হচ্ছে বিভিন্ন রকম ধর্মীয় চেতনার জাগরণ। তাই এক পার্টকে আমরা রিফর্মিস্ট বলি, এক পার্টকে আমরা রিভাইভালিস্ট বলি। তো আর্য সমাজ কিন্তু রিভাইভালিস্ট, ব্রাহ্ম সমাজ কিন্তু রিফর্মিস্ট, তাই না? তো এগুলো কিন্তু আমাদের পড়তে হবে, ভালো করে দেখবে। তো আশা করি তোমাদের ক্লাস ভালো লেগেছে। যদি তোমাদের ক্লাস এতটাই থাকুক, যদি তোমাদের ক্লাস ভালো লাগে তো অবশ্যই আমাকে জানিও, লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর অবশ্যই কিন্তু তোমরা বেল আইকন প্রেস করো। বেল আইকন কেন প্রেস করবে? তোমাদেরই নোটিফিকেশন পাওয়ার জন্য। আর প্রত্যেক কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করো, আর বেল আইকন না প্রেস করলে কিন্তু তোমরা নোটিফিকেশন ক্লাসের পাবে না। থ্যাংক ইউ, আবার দেখা হবে। এবং এই প্রত্যেকটা প্রশ্ন সম্পর্কে আমরা যে ডিটেলস আলোচনাগুলো করছি এগুলো কিন্তু তোমাদের কাজে লাগবে। থ্যাংক ইউ।